প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। আজ রাজধানীতে একটি হোটেলে অনুষ্ঠিত হলো একটি সংলাপ। আর সংলাপটির শিরোনাম ছিল প্রযুক্তি নির্ভর নির্বাচনী ইশতেহার প্রণয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, যেটি আয়োজন করেছিল ট্রেস কনসালটেন্সি নামে একটি সংস্থা। আর এইটিতে সভাপতিত্ব করেছেন ট্রেস কনসালটেন্সির প্রধান নির্বাহী ফুয়াদ এম খালিদ হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেছিলেন বাংলাদেশ সেন্টার ফর ইন্দো প্যাসিফিক অ্যাফেয়ার্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর শাহাব এনাম খান। আর এই সংলাপে উপস্থিত ছিলেন বিশেষভাবে বিএনপি থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য। রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, আর ছিলেন ডাকসু ভিপি সাদেক কায়েম এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তো কি বিষয়ে কথা হচ্ছিল সেটি বোঝাই যাচ্ছে। প্রযুক্তি নির্ভর নির্বাচনী ইশতেহার প্রণয়ন করতে হবে, আর সেগুলোতে রাজনৈতিক দলের কি ভূমিকা থাকতে পারে। তো সেইখানে কথা প্রসঙ্গে বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী কিছু কথা বলেছেন, যা শতভাগ রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তার বক্তব্যে পেশি শক্তির ব্যবহারের দিকে ইঙ্গিত দিয়েছেন তিনি, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি ইঙ্গিত করেছেন। আর তাতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে বিএনপি, আমির খসরু মাহমুদ চৌধুরী যখন কথা বলেন, আমরা ধরে নেব এটি বিএনপির বক্তব্য, এটিকে ব্যক্তিগত বলবার কোনো কারণ নেই। কারণ আমির খসরু মাহমুদ হাইলি ইনফ্লুয়েন্সিয়াল ইন বিএনপি পলিটিক্স। অতীতেও তার কথা কেউ থামিয়ে দেয়নি, অনেক আবল তাবল তিনি বলেছেন, অকথ্য কথা বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে, বাট কেউ থামিয়ে দেয়নি। দুলু বুলুদের দু একবার ভার্বালি ওয়ার্ন করা হয়েছিল, কিন্তু আমির খসরু মাহমুদকে থামানো হয়নি। অত্যন্ত আক্রমণাত্মক ছিলেন কিছুদিন আগে পর্যন্ত। মাঝখানে লন্ডন বৈঠকের পর অধ্যাপক ইউনূসের সঙ্গে তারেক রহমানের যখন লন্ডন বৈঠক হলো, তারপর থেকে বিএনপি নেতৃবৃন্দ কিছুটা থেমে গিয়েছে। তাদের অতি কথন, অবাচ্য, অনুচ্চার্য কথাবার্তা বন্ধ হয়েছে কিছুটা। তো আমির খসরু মাহমুদ একেবারে সম্মুখ সারিতেই ছিলেন, তীব্র আক্রমণাত্মক ছিলেন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি। অনেকদিন পর আজ আবার তিনি তাই করলেন। সরাসরি তার কথা থেকে পেশি শক্তি ব্যবহারের ইঙ্গিত পাওয়া গেল, যা বিস্ময় জাগিয়েছে সব মহলে। শুধু তাই না, তার বক্তব্যে তিনি আরো কতগুলো স্ববিরোধী মন্তব্য করেছেন, যাতে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। অতি সম্প্রতিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, বিএনপি মহাসচিব, যে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে, বিএনপি সংস্কার চায় না। বিএনপি যে সংস্কার চায় না সেটি 1000 বার প্রমাণ হয়েছে এবং 1000 রকম ভাবে তারাই প্রমাণ করেছেন। 3 দিন আগের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে এটি অপপ্রচার চালানো হচ্ছে। তো আমির খসরু মাহমুদ চৌধুরী আজও প্রমাণ করে দিলেন যে বিএনপি মনে প্রাণে সংস্কার চায় না, তারা সংস্কার ধারণ করে না, তারা জুলাই অভ্যুত্থানে স্বীকার করেনি আসলে। এবং বিএনপির নেতৃস্থানীয় কেউ ছিলেন না জুলাই অভ্যুত্থানে, সম্মুখ সারিতে কেউ ছিলেন না। হ্যাঁ, বিএনপির সাধারণ নেতা কর্মী তারা অনেকে ছিলেন, তারা দলের হাই কমান্ডের নির্দেশে যাননি, তারা এমনি গিয়েছেন, স্বতঃস্ফূর্ত ভাবে গিয়েছেন। যেই ক্রেডিট বিএনপি এখন মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করছে যে আমরাও, তো আমরা কতটুকু সেই হিসেবেও কিন্তু জাতির কাছে আছে। আর সংস্কারের কথা বলতে গেলে তাদের ওই এক জিকির, আমাদের নেতার 31 দফা। তো তাদের নেতার 31 দফা হতে পারে, এতে আমাদের কি? আমাদের তো ওদিকে তাকাতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সব সংস্কার কমিশন মিলে যাচাই বাছাই করে আফটার মাচ রিসার্চ কোন সংস্কার প্রস্তাবগুলো করেছে এবং ঐকমত্য কমিশন সবগুলোকে সমন্বয় করে চূড়ান্ত ভাবে কি বেরিয়ে এসেছে, আমাদের সেগুলো দরকার। আমাদের কারো 19 দফা 31 দফা দরকার নেই। এটি তাদের দলীয় ফোরামে তারা আলোচনা করবেন, তারা সরকারে আসলে সেগুলো চেষ্টা করবেন বাস্তবায়ন করতে। আগাম আমাদের এগুলো প্রত্যেকদিন শুনিয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, তো তারা সেখানেই লেগে আছেন। তারা নাটক করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের মিটিং এ হাজিরা দিয়ে, আর সব বাধা তাদের কাছ থেকে এসেছে। এগুলো পুরনো কথা, অনেক বলা হয়েছে। তো যাই হোক, তিনি আজ আবারও প্রমাণ করলেন যে সত্যিকার অর্থেই তাদের বিরুদ্ধে এটি কোনো অপপ্রচার না। যারাই বলছে যে বিএনপি সংস্কারে বিশ্বাস করে না, তারা সঠিকভাবেই বলেছে। আজও প্রমাণ করলেন
আমির খসরু মাহমুদ চৌধুরী স্ববিরোধিতার চূড়ান্ত করলেন তিনি। আমি ধরিয়ে দিব তার বক্তব্য থেকে, প্রিয় দর্শক, কোথায় তিনি নিজেকে বিরোধিতা করেছেন বা প্রমাণ করেছেন যে বিএনপি আসলেই সংস্কার চায় না। আচ্ছা, তো তিনি প্রথমেই বলছিলেন, নিউজ পেপার হেডলাইন করেছে, কথায় কথায় রাস্তায় যাবেন, বৃহত্তর দল যদি নামে সংঘর্ষ হবে। আমির খসরু, এই ছিল প্রথম আলোর হেডলাইন। আচ্ছা, বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না, স্থিতিশীলতা দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রতিবাদের অধিকার সবার আছে, তা স্বীকার করেই তিনি বলেছেন, কথায় কথায় আপনি রাস্তায় নামবেন, রাস্তায় যাবেন। এখন অন্য দল যদি তার প্রতিবাদে আবার রাস্তায় যায়, তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, সংঘর্ষ হবে। এই জন্য কি আমরা শেখ হাসিনাকে বিদায় করেছি? খুব ইন্টারেস্টিং এবং অবজেকশনেবল এট দ্য সেম টাইম, আপত্তিকর। কারণ তিনি বলছেন, কথায় কথায় আপনারা রাস্তায় নামবেন, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলোর প্রতিবাদে, সংঘর্ষ হবে। কেন? অন্য দলগুলোর কি রাস্তায় নামবার অধিকার নেই তাদের নিজস্ব দাবি দাওয়া নিয়ে? সব দলের আছে, শুধু আওয়ামী লীগ ছাড়া। তারা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামতে পারে। বিএনপির যদি সেটি পছন্দ না হয়, তারাও নামতে পারে, তারা তাদের মতো নামবে, অন্যরা অন্যের মতো নামবে। সংঘর্ষ কেন হবে? আমির খসরুকে কেন অন্য দলকে হুমকি দিয়ে থামিয়ে দিতে হবে যে আপনারা কথায় কথায় রাস্তায় নামবেন, আমরাও নামলে, বৃহত্তর দল নামলে সংঘর্ষ হবে না? কেন হবে সংঘর্ষ? এই গুন্ডামি কেন? তার এই ভাষা নিছক গুন্ডামি, আমি আর কিছুই মনে করতে পারছি না। তিনি কোনো দলের নাম নেননি, কিন্তু সুস্পষ্ট ভাবে বোঝা যাচ্ছিল তার বক্তব্য থেকে তিনি জামায়াত ইসলামীকে টার্গেট করেছেন। আমি জামায়াত ইসলামের কোনো কর্মী না, নেতা না, কেউ না, কিন্তু এরকম ভাষায় তিনি জামায়াত ইসলাম তাদের রাজনৈতিক প্রতিপক্ষ, এই হুমকি আমির খসরু মাহমুদ কেন দেবেন? এটি তো সুস্পষ্ট ভাবে ফিজিক্যাল স্ট্রেংথ শো করবার বিষয়, শারীরিক শক্তি, মাসল পাওয়ার দেখাচ্ছেন তিনি। কেন? এই আমির খসরুদের কাছ থেকে আমাদের গণতন্ত্রের লেসন শুনতে হয়। তিনি বলছেন আমরা যদি মাঠে নামি সংঘর্ষ হবে না। কেন হবে সংঘর্ষ? আপনার দফা নিয়ে আপনি মাঠে নামবেন, জামাত ইসলাম বা অন্য দল, এনসিপি হোক বা অন্য যে কোনো দল হোক, কমিউনিস্ট পার্টি হোক, গণ অধিকার পরিষদ হোক, তারা তাদের দফা নিয়ে নামবে। সংঘর্ষ কেন হবে? আপনাদের দাবিগুলো সরকারের কাছে, আপনাদের দাবি আপনারা সরকারের কাছে করুন, অন্য দল তাদের দাবি সরকারের কাছে করবে। সরকার দেখবে কতটুকু রাখতে পারবে, কতটুকু পারবে না। কিংবা আন্তদলীয় সংলাপ হতে পারে, সরকারও এর মধ্যে থাকতে পারে, থাকতে পারে। তাহলে এখানে সংঘর্ষ কেন হবে? এটা কিসের ইঙ্গিত এরকম কথা? গায়ের জোরে সবকিছু করতে চান এখনো? যা হাসিনা করেছিল, এবং হাসিনার পরিণতি আমরা জানি, আমরা দেখছি, আপনিও দেখছেন। কথা বলবার আগে ভেবে চিন্তে হোমওয়ার্ক করে বলবেন। ভয়ঙ্কর বক্তব্য এটি মিস্টার আমির খসরু। আচ্ছা, তিনি আরো কিছু কথা বলেছেন প্রিয় দর্শক, যেখানে তিনি নিজের বিরোধিতা নিজেই করেছেন এবং প্রমাণ করেছেন বিএনপি সত্যিকার অর্থেই সংস্কার চায় না, এবং সংস্কার বিষয়ে বিএনপির দ্বিচারিতা আছে এবং হিপোক্রেসি আছে। আচ্ছা, তিনি বলেছেন, গণভোট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, এই সরকার সংবিধানের পরিপ্রেক্ষিতে গঠিত হয়েছে, সেই সংবিধানে গণভোটের কিছু নেই। যদি গণভোট করতে হয়, তাহলে বাংলাদেশের বর্তমান সংবিধান অনুসারে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংসদে পাশ করার পরে সেই বিষয়গুলো গণভোটে যেতে পারে। প্রিয় দর্শক, যদি তার কথা সত্যি হয়, তিনি যা বলেছেন, তিনি যদি তা মিন করেন যে গণভোট টনভোট কিছু নেই বর্তমান সংবিধানের অধীনে, শুধু জাতীয় সংসদ নির্বাচনের পরে এমপি নির্বাচিত হওয়ার পর তারা কোনো বিষয়ে বিল আনবেন কিংবা যে কোনো কিছু নির্ধারণ করবেন, সেটি করবার পর গণভোটে যাবে, এই যদি তার বক্তব্য হয়, ধরে নিচ্ছি তিনি মিন করছেন, অবশ্যই মিন করছেন যেহেতু তিনি বক্তব্য রেখেছেন। আচ্ছা, তাহলে বিএনপি যে এখন বলছে যে না, নির্বাচনের আগে যে কোনো দিন গণভোট না, নির্বাচনের সময় একই দিনে গণভোট, তাহলে তখনও তো সংবিধান লঙ্ঘন হবে, তার কথা মতো নির্বাচন হয়ে যেতে হবে।
এমপি হয়ে যাবেন বিভিন্ন দল থেকে নেতৃবৃন্দ বা লোকেরা, সেই এমপিরা মিলে যখন মিটিং করবেন, সংসদে বৈঠক হবে, সেখানে কোনো কিছু যখন প্রণীত হবে, সেইটি জনগণের ম্যান্ডেট যাচাই করবার জন্য গণভোটে দেওয়া যেতে পারে। এর আগে কোনো গণভোট নাই তার বক্তব্য মতে। তাহলে তারা কেন বলছেন, তিনি এবং অন্যরা, বিএনপি, যে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটটি হবে? সেইটিও তো সংবিধানের পরিপন্থী হচ্ছে, সংবিধান লঙ্ঘন করে হচ্ছে। তাহলে সেখানে তিনি মিথ্যাচার করছেন, নাকি সেখানে তিনি রাজনীতি বুঝতে পারছেন না, রাষ্ট্রবিজ্ঞান ভুলে গিয়েছেন, এখন রাষ্ট্রবিজ্ঞানের কথা বলছেন? কোনটা, বিষয়টি কি? আসলে তারা চায়নি, চাপে পড়ে তারা গণভোটে এসেছে। সরাসরি তারা বলেছিল, খুব বেশি দিন আগের কথা না, গণভোট কিছু না, এসব লাগবে না, এসব চাই না। চাপে পড়ে আবার রাজি হয়েছে, তাও কি নির্বাচনের আগে না, নির্বাচনের দিন হতে হবে। আচ্ছা, তো তিনি আরো বলেছেন, এসব করে অনেকে নির্বাচনকে বিলম্বিত করতে চায় বলে মন্তব্য করেন আমির খসরু। আচ্ছা, চট্টগ্রামে হত্যাকাণ্ডে সন্ত্রাসীদের অন্তর্দ্বন্দ্বকে ব্যবহার করে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা সে প্রশ্ন তোলেন তিনি। আচ্ছা, তো এখন কথা হলো, তার আগের বক্তব্য দ্বিচারিতা, হিপোক্রিসি। যা বিশ্বাস করেন তা বলেন না, যা বলছেন তা বিশ্বাস করেন না। চাপে পড়ে গণভোট মেনেছেন, সেই বিষয়ে এলোমেলো কথা বলছেন, নিজেকে আক্রমণ করছেন নিজেই, পরস্পর স্ববিরোধী বক্তব্য, সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা তার সব। আচ্ছা, আর এখন যেটি বললেন, এটি বোধহয় সরকারের প্রতি ইঙ্গিত করেছেন, যে সরকার হানাহানি মারামারিতে লিপ্ত হয়ে গিয়েছে, বিএনপি এখন দেশে পরিবেশ নিয়ে নির্বাচন হবে না এমন সিদ্ধান্ত নেবে কিনা, এরকম ইঙ্গিত করছেন আমির খসরু, বোঝা যাচ্ছে। আমি বাক্যটি আরেকবার পড়ছি, এইসব করে অনেকে নির্বাচনকে বিলম্বিত করতে চায় বলে মন্তব্য করেন আমির খসরু। তিনি এখানে জামায়াতকে ইঙ্গিত করেছেন। তো জামায়াতকে ইঙ্গিত করে লাভ নেই, জামায়াতের পরিস্থিতি ক্রমশই ভালোর দিকে যাচ্ছে, সামনের দিকে নির্বাচন যতই এগিয়ে আসছে, জামাতের পরিস্থিতি স্মুথ যাচ্ছে, আরো ভালো হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। বিএনপির পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, তাহলে জামায়াতের নির্বাচন পিছিয়ে দেবার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, তারা ভালো অবস্থানই আছে এই মুহূর্তে। আচ্ছা, আর চট্টগ্রামে হত্যাকাণ্ডের সন্ত্রাসীদের অন্তর্দ্বন্দ্বকে ব্যবহার করে এখানেও মিথ্যাচার করেছেন আমির খসরু মাহমুদ। এরা সবাই বিএনপি ঘরানার লোক, কোনো না কোনো ভাবে। চট্টগ্রামে যেসব ঘটনা ঘটছে, হত্যাকাণ্ড, আক্রমণ, সংঘর্ষ, গুলি, যা কিছু ঘটছে, এরা সবাই কোনো না কোনো ভাবে বিএনপি ঘরানার লোক। তো তিনি বলছেন সন্ত্রাসীদের অন্তর্দ্বন্দ্ব, এটি ডাহা মিথ্যে কথা। মুখ বাঁচাবার জন্য তিনি এইসব কথা বলছেন, এলোমেলো কথা বলছেন। এতে সরকারের কিছু আসে যায় না। তবে হ্যাঁ, সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে নির্বাচন তো পিছাবই, অবশ্যই পিছবে, এটা কেউ এগোতে পারবে না, আর যথাসময়ে হবে না। তাই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। আর তিনি যেহেতু বৃহত্তম দল বলছেন, বৃহত্তম বোধহয় বলতে চেয়েছিলেন, তো বৃহত্তম দল যেহেতু নিজেকে মনে করছেন, তাহলে তাদের দায়িত্ব আরো বেশি। পরিস্থিতি যাতে ঠিক থাকে, সবকিছু সুশৃঙ্খল থাকে, খুনোখুনিটা আগে বন্ধ করতে হবে নিজের দলের কর্মীদের মধ্যে, নেতাদের মধ্যে। সব পরিবেশ ঠিক থাকলে তারপর নির্বাচন হবে যথাসময়, আর না হলে তো হবেই না। কার দোষ হবে তখন, সরকারের, জামায়াতের, এনসিপি, বা অন্য কারো? লাভ নেই অন্য কাউকে দোষ দিয়ে, আপনাদের দোষে হবে না যদি না হয়। তো বক্তব্য রাখবার সময় সাবধানে রাখবেন। আর বেশি কথা বললে কথা কিন্তু অতি কথন হয়, এবং সেই কথায় পরস্পর স্ববিরোধিতা আসে। স্ববিরোধিতা অতিমাত্রায় আপনি প্রদর্শন করলেন, আর মাসল পাওয়ার শো করবেন না, নতুন বাংলাদেশে এগুলো চলবে না। বিএনপি আরো পিছিয়ে যাবে যদি আপনি এসব করেন, এবং আপনার মতো নেতারা যদি এসব প্রতিপক্ষকে হুমকি দেন। খুবই বাজে কাজ এটি, বাজে বক্তব্য। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন।